তেহট্টে বালকের দেহ উদ্ধার, যেরকম কিছুক্ষণ আগে বলছিলাম, কিভাবে ওই বালকের মৃত্যু হয়েছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যেটা অনুমান করা হচ্ছে যে তেহট্টে খুনই হয়েছে বালক। এই রিপোর্টে আর কি রয়েছে আরো বিস্তারিত জানবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। পার্থ, দেখো, সকাল থেকে যে বিষয়টা উঠে আসছিল এবং প্রাথমিকভাবে যে বিষয়টা তোমাকে বলছিলাম যে ময়নাতদন্ত হওয়ার পরবর্তীকালে স্পষ্ট হবে। ময়নাতদন্ত প্রাথমিক রিপোর্টে যে বিষয়টা অটোপসি সার্জনরা জানিয়েছেন বলে পুলিশ সূত্রে জানতে পারছি আমরা, সেটি হচ্ছে স্বর্ণাভ বিশ্বাসকে খুনই করা হয়েছে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে যারা ময়নাতদন্তকারী চিকিৎসকরা তারা দেখেছেন যে শ্বাসরোধ করে এই 8 বছরের বালককে খুন করা হয় এবং গলায় যেরকম দাগ পেয়েছে, অর্থাৎ গামছা বা কিছু জাতীয় দিয়ে গলায় প্রথমে পেঁচিয়ে শ্বাসরোধ করা হয়েছে, কিছু র্যাপচার মার্ক সেটা কিন্তু পেয়েছেন অটোপসি সার্জনরা এবং সেই বিষয়ে পুলিশকে তারা জানিয়েছেন। অর্থাৎ একদিকে গতকালকে যে অপহরণের অভিযোগ উঠেছিল, অর্থাৎ নিখোঁজ হওয়ার পরবর্তীকালে, এবং ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন যে বিষয়টা সেটা হচ্ছে যে স্বর্ণাভ বিশ্বাসকে 8 বছরের বালককে খুনই হয়েছেন সে এবং তাকে খুন করা হয়েছে। তবে এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে কে খুন করলো, কারা খুন করলো, কারণ এখনও পর্যন্ত এই বিষয় যাদের দিকে অভিযোগের তীর উঠেছিল তাদের দুজনকেই একেবারে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা ঘটেছে। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় বিভিন্ন জায়গায় এখনও বাঁশ বা বিভিন্ন জায়গায় কাঠের টুকরো পড়ে রয়েছে। এখানে কিন্তু দুজনকে স্থানীয় প্রতিবেশী উৎপল মণ্ডল এবং তার স্ত্রীকে খুন করা হয়েছে, তাকে গণপ্রহার করে, এবং তাদের পরিবারের আরও এক সদস্য আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। সুতরাং যে অন্যদিকে আরও যে বিষয় পুলিশ এখন জানার চেষ্টা করছে যে উৎপল মণ্ডল এবং তার স্ত্রীর দিকে অভিযোগের আঙুল ওঠে এবং তাদেরকে গণপ্রহার করা, তারাই ঘটনার সঙ্গে যুক্ত নাকি এর নেপথ্যে আরও অন্য কেউ যুক্ত রয়েছে। পার্থ, একটা বিষয় যে এই উৎপল মণ্ডল বা তার স্ত্রী এর সঙ্গে যুক্ত না আরো কেউ যুক্ত তা নিয়ে পুলিশ তদন্ত করছে, কিন্তু ওই বালককে খুন কেন করা হলো, খুনের মোটিভ সম্পর্কে কিছু জানা যাচ্ছে কি? সব থেকে বড় প্রশ্ন এটা যে মোটিভটা কি, কারণ এখনো পর্যন্ত সেই মোটিভ যাদের দিকে অভিযোগের আঙুল উঠেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেত, তাহলে কিন্তু স্পষ্ট হতো যে তারা কিছু করেছেন কিনা বা মোটিভটা কি। কিন্তু গোটা বিষয়ে ধোঁয়াশা রয়েছে। সকাল থেকে যে জায়গায় ধোঁয়াশা ছিল সেটা হচ্ছে বালকের মৃত্যু হলো কিভাবে, সেই ধোঁয়াশা কেটেছে পুলিশের কাছে। বালককে খুন করা হয়েছে, কিন্তু খুন কে বা কারা করলো বা মোটিভটা কি, 8 বছরের বালককে এরকমভাবে নৃশংসভাবে হত্যা করা হলো এবং শ্বাসরোধ করে খুন করার পর জলের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো, এর পিছনে কারণটা কী রয়েছে সেটা তদন্তকারী ভাবাচ্ছে। পুলিশ জানাচ্ছে প্রাথমিক রিপোর্টে তারা পেয়েছেন, পরিবারের সদস্যের সঙ্গে আরও কথা বলবেন যে কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল কিনা বা কি আছে এর নেপথ্যে, সেই সমস্ত বিষয়টা পরবর্তীকালে আরও কিছু সময় সাপেক্ষ সেটা, এবং তারপরেই কিন্তু গোটা বিষয়টা পরিষ্কার হবে। পুলিশ জানাচ্ছে তারা কিন্তু খতিয়ে দেখে জানার চেষ্টা করছে, তবে এই জায়গায় মোটিভ সম্পর্কে এখনো পর্যন্ত তাদের কাছে ধোঁয়াশা রয়েছে। দেবস্মিতা। ধন্যবাদ পার্থ। আমি এখান থেকে চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, মানে একটা ঘটনা, মানে এখনো পর্যন্ত যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে ময়নাতদন্তে যে এই বালককে খুন করা হয়েছে, কে বা কারা খুন করলো বা খুনের কারণ সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু একটা ঘটনা ঘটে গেল যেখানে জনরস আছড়ে পড়লো, প্রতিবেশী দম্পতিকে একেবারে গণপিটুনিতে মানে পিটিয়ে খুন করে দেওয়া হলো, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। খুব ভয়ঙ্কর প্রবণতা। দেখুন, আজকে আমি বলছি একটি বাচ্চা মাত্র 7-8 বছর বয়সে যদি হয় সে মিসিং ডায়েরি হবে, মিসিং ডায়েরি হলে পুলিশ খোঁজ করবে, পুলিশ হচ্ছে কি যদি আজকে ডেড বডি পাওয়া যায় সুরতাল রিপোর্ট করবে। দিস ইজ দ্য ডিউটি টু ফাইন্ড আউট দ্য মোটিভ অফ পুলিশ অফিসার। কিন্তু আজকে আইনটা হাতে নিয়ে তাদেরকে খুন করে দিচ্ছে মানুষ। কেন? কারণটা হচ্ছে এরা জানে যে এই আসামিগুলোকে যদি আজকে যদি মানে তাদের যদি সন্দেহ করা হয়, পুলিশ যদি ধরে আমরা বিচার পাবো না। আপনি দেখুন কত মারাত্মক। ভারতীয় ন্যায় সংহিতায় আজকে কিন্তু ক্লিয়ার বলা আছে শাস্তিটা কি হবে, কিন্তু আইনটা হাতে নিয়ে মানুষকে হত্যা করে দিচ্ছে। মানে পুলিশ যে তদন্ত করবে, বিচারকের কাছে পাঠাবে, বিচারক যে আফটার পেরিউজিং অল রেলিভেন্ট পেপার শাস্তি দেবে, মানুষের আর বিশ্বাস নেই। শুধু এই ঘটনাটা আপনারা বলছেন কেন? বিগত দিনে একের পর এক দেখুন মানুষ আজকে হাতে আইনটা নিয়ে নিচ্ছে। এই মানুষের প্রতি, এই পুলিশের উপর বিশ্বাস নেই। একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি ম্যাডাম, খেজুরিতে যেভাবে নাকি আজকে হত্যা করা হয়েছে দুজনকে, সেই দিন কিন্তু ইলেকট্রিফিকেশন বলেছিল, আজকে এসএসকে বলে দিচ্ছে তাকে আজকে মার্কস অফ ইনজুরি রয়েছে, ডিউ টু দিস তাকে মার্ডার করা হয়েছে নাকি বলছে। অতএব এই ক্ষেত্রে এই যে মারাত্মক প্রবণতা, পুলিশের উপর মানুষেরা শ্রদ্ধা নেই, তার জন্য কিন্তু দায়ী এক সংখ্যক পুলিশ অফিসার, যারা আজকে আমি মনে করে থাকি যে তারা সত্যভাবে তদন্ত করছে না। মানুষের উপর বিশ্বাস অবিশ্বাসের যে ছায়া আসছে, তার জন্য আবার বলছি এক সংখ্যক পুলিশ অফিসার কিন্তু সম্পূর্ণ দায়ী। দেখুন, এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক, স্বর্ণাভের মৃত্যু, কিন্তু এই মৃত্যুর দুটো পার্ট। একটা স্বর্ণাভের মৃত্যু এবং স্বর্ণাভকে কে মেরেছে সন্দেহ বসে হাতে আইন তুলে নিয়ে
পাশের মানুষজনরা দুজনকে মেরে দিল, উৎপল মণ্ডল এবং সোমা বিশ্বাস বলে। কিন্তু এই জিনিসটাকে রোধ করতেই হবে। আইন, তোমার যদি কাউকে সন্দেহ হয় তার জন্য প্রশাসন আছে, তদন্ত হবে, পরিবারের সাথে কথা বলবে, এলাকার মানুষের সাথে কথা বলবে, পুলিশের হাতে ছেড়ে দিন। আজকে এলাকার মানুষ যদি এই ধরনের ঘটনা ঘটে আইন হাতে তুলে নেয়, এটা শুধু প্রশাসনের কে দোষ দিয়ে লাভ নেই, এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে যাচ্ছে। এখানে আমাদের সেই সচেতনতা তৈরি করতে হবে যে আমাদের আইনের উপরে আস্থা রাখতে হবে। প্রশাসনকে যে কাজটা করতে হবে সেটা যদি আমরা কেউ করে ফেলি, তার জন্য তো নিঃসন্দেহে সেটা খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর। তো স্বাভাবিকভাবে আমরা কারো দিকে আঙুল না তুলে এই ধরনের ঘটনা কিভাবে জনসচেতনতা বৃদ্ধি করে সবাইকে, এটা শুধু একটা কোনো রাজনৈতিক দলকে দেখিয়ে দেব বা কোনো সময় এর দোষ না, আমাদের কাজ হচ্ছে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে। এই লিঞ্চিং নিয়ে বিধানসভাতে যখন উপরাষ্ট্রপতি পদে গেলেন, তা রাজ্যপাল ছিলেন ধনখড় সাহেব, এই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় লিঞ্চিং নিয়ে একটা মারাত্মক কড়া আইন নিয়ে এসেছিল। স্বাভাবিক সেটা পরবর্তীতে মানে ফাইলবদ্ধ থেকে গেছে, এখনো পর্যন্ত আইনে পরিণত হয়নি। কঠোর আইন তৈরি করতে হবে যে এটা করা সম্ভব। এর মধ্যে আমি নিশ্চয়ই দলীয় রাজনীতির কথা বলবো না, কিন্তু কতগুলো বিষয় খুব মারাত্মক এবং এগুলো যদি রোধ না করা যায় আগামী দিনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। এমনিতে পশ্চিমবাংলার সমাজে নানা সমস্যা, রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, তার মধ্যে এই যদি ঘটতে থাকে তাহলে বিপজ্জনক হতে পারে। একটি বাচ্চা দুর্ভাগ্যজনকভাবে খুন হয়ে গেছে, তার বাবা মার মনের অবস্থা সকলেই বুঝতে পারছে, কি অবস্থা সেটা বুঝে নিতে হবে। এবং সেক্ষেত্রে যে এই ধরনের একটা উত্তেজনা তৈরি হতে পারে, স্থানীয় প্রশাসনে বোঝা উচিত ছিল। দ্বিতীয় কথা হচ্ছে, সাধারণ মানুষ যখন নিজের হাতে আইন তুলে নিচ্ছে, কোথাও একটা তাদের মধ্যে আছে যে এই প্রশাসনের ওপর তাদের কোনো আর আস্থা নেই। প্রশাসনের ওপর আস্থা না থাকাটা কিন্তু বিপজ্জনক। তার কারণ এরপরে মানুষ কোনো ঘটনা ঘটলে নিজের হাতে আইন তুলে নেবে। এই যাদের মেরেছে তারা এই বাচ্চাটার খুনের জন্য দায়ী, এটা কি 100% নিশ্চিত হয়েছে? নিশ্চয়ই কোথাও নিশ্চিত হয়নি। তাহলে নিজের হাতে আইন তুলে নিয়ে পরবর্তীকালে যদি প্রমাণিত হয় যে এই মানুষগুলো মারেনি, তাহলে অযথা নিরপরাধ মানুষগুলো মারা গেল। আর যদি তারা অপরাধ করেও থাকে তাদের তো আইন অনুযায়ী সাজা দিতে হবে। পাবলিক নিজের হাতে এরকম তুলে নিচ্ছে কারণ এই প্রশাসনের ওপর কোথাও একটা ওদের আস্থা চলে গেছে। তাই দলীয় রাজনীতির আলোচনায় না গিয়েও প্রশাসনিক ব্যর্থতার কথাটা আমাকে বলতেই হবে, কারণ এই প্রশাসন নানা জায়গায় ব্যর্থ হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের গণতান্ত্রিক সমাজের মূল যেটা, সেটা হচ্ছে আইন মেনে চলা, সেটাকেও এরা অ্যাসিওর করতে পারছে না। ফলে প্রশাসনিক ব্যর্থতাটা না, পুলিশের উপর সেই আস্থাটা নেই, প্রশাসনের উপর সেই আস্থাটা নেই। বিমলদা যেটা বলছেন, সমীরদা। আমি আবারও বলছি, এটাতে রাজনৈতিক রং না দেখে প্রশাসনের দিকে আঙুল না তুলে যারা এই কর্মের সাথে যুক্ত তাদের যে জনসচেতনতা, এটা যে কতটা, যে আইনের কথা বললেন, আমরা তো বুলডোজার সরকার যোগী রাজ্য দেখি না, যেখানে কোনো রকম কিছু নয়, শ্যুট আউট করে দেওয়া হয়, এনকাউন্টার করে দেওয়া হয়, বিচার হয় না। তবুও বলবো আমার বাংলায় হবে কেন? যারাই করে থাকুক আমি অনুরোধ করব, আজকে আমরা সবাই মিলে এই ধরনের একটা কোথাও এই আইনগুলোকে কড়াকড়ি করার জন্য সরকারের কাছে আবেদন করতে পারি, অনুরোধ করতে পারি, সবাই এক থাকতে পারি যে এই ধরনের আইন যেন, কারণ আমাদের আইন, প্রশাসন, শাসন ব্যবস্থার মধ্যে থাকতে হয়, একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। যদি কোথাও একটা ঘটনা ঘটেছে নিঃসন্দেহে মর্মান্তিক, এই ঘটনা করে লাভ নেই, তার বাবা মার অবস্থা কি, তা বলে আমি আইন তুলে হাতে দিয়ে আমি অ্যাকশন দেবো, এটা 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 আমি শুধু প্রশাসনকে দোষ দিলে হবে না, এটা ওই যারা করেছে তাদের সেই মানসিকতাগুলো। এই সামনে রাখবো, এই যে বালকের দেহ উদ্ধার হয়েছে, যে খুন হয়েছে বলেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এরকম ভাবে অনুমান করা হচ্ছে, তার মা কি বলছেন এবং পরিবারের লোকজনই বা কি বলছেন, শুনুন। পেছনের গেট খোলা দেখে পিছনের গেট দিয়ে গেলাম, জন্নব করে ডাকলাম। তারপর আমি আবার রাস্তায় যাদের বাড়িতে যাই সবাইকে শুধাতে গেলাম, সবাই বাড়িতে আছে, শুধু আমার ছেলেকে কেউ দেখেনি। আর না, সারা রাত খোঁজাখুঁজির পরে থানায় ডায়েরি, তারপরে ওরা ওইদিকে খুঁজছিল। সকালবেলায় ওদের মনে মনে হয়েছিল আগের বার বলে কাদের কিডন্যাপ করেছিল, তখন যখন সবাই মিলে ওকে চেপে ধরে
তখন বলে শিকার খায় আমার ছেলেকে মেরে বস্তায় পুড়ে জলের পুকুরে পুঁতে রেখে এসেছে। না, আমি এখান থেকে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ডক্টর সব্যসাচী মিত্র। ডক্টর মিত্র, এই যে তেহট্টের ঘটনাটা, যেখানে এখনো পর্যন্ত প্রাথমিক রিপোর্ট, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যেটা বলা হচ্ছে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই বালককে, কিন্তু খুনের কারণটা স্পষ্ট নয়। তবে সেই খুন করার অভিযোগে দম্পতিকে একেবারে পিটিয়ে খুন করে দেওয়া হলো। এই যে আইন হাতে তুলে নেওয়া, কি মনে করছেন আপনি, কেন এই পরিস্থিতি হচ্ছে? দেখুন, সমাজটা একটা প্রচন্ড একটা অ্যাগ্রেশনের মধ্যে চলছে এবং সিভিয়ার একটা প্রেসার কুকার টাইপ সিচুয়েশনে আছে, যেখানে যে কোনো ঘটনাতেই একটা মাস হিস্টেরিয়া তৈরি হচ্ছে এবং মাস হিস্টেরিয়ার ফল কিন্তু এইরকম পাবলিক লিঞ্চিং। অর্থাৎ আমাদের এটা দেখতে হবে যে এই যে ঘটনাটা ঘটেছে, প্রকৃত ঘটনাটা কি সেটা হয়তো আদৌ কেউ জানে না। এবং এখানে মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি 3টে মার্ডার হলো। এই বাচ্চাটাকে যেই বা যারা খুন করে থাকুক, তারা যেরকম ঘৃণ্য অপরাধ করেছে, তেমনি এই দুজনকেও যারা খুন করেছে পিটিয়ে, তাদের ক্ষেত্রেও অপরাধটা ইকুয়ালি ঘৃণ্য। কিন্তু কি হয়, এই যে মাস হিস্টেরিয়াটা হয়, ধরুন কোথাও একখানা কথা চলছে, কাউকে নিয়ে একটা গল্প চলছে কিংবা সন্দেহের দানা বাঁধছে, সেই রকম জায়গায় যদি একটা এরকম ঘটনা ঘটে, তাহলে সে বারুদের ওপরে একটা আগুন ছড়ার মতো হয়। তখন সে দাবানলের মতো আগুনটা ছড়িয়ে পড়ে এবং সবাই ঝাঁপিয়ে পড়ে এবং চায় যে ইমিডিয়েট একটা গ্র্যাটিফিকেশন, অর্থাৎ ইমিডিয়েট শাস্তি। মানুষ তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, তারা বুঝতে পারে না কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা করা উচিত, কোনটা বেআইনি। সেই রকম পরিস্থিতিতে একখানা ভায়োলেন্ট মব সৃষ্টি হয়, যাদেরকে আটকানো খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং তারা গিয়ে প্রচন্ডভাবে পাশবিক অত্যাচার করতে পারে। আর একটা কারণ এই মবের মেন্টালিটির মধ্যে থাকে যে একা এই অত্যাচার করতে গেলে যতটা রেসপন্সিবিলিটি লিগালি একটা মানুষের ঘাড়ে চলে আসে, মবের মধ্যে থাকলে তারা বুঝতে পারে যে তাদের রেসপন্সিবিলিটিটা ডিভাইডেড হয়ে যাচ্ছে। সুতরাং তারা আরো এমবোল্ডেন্ড হয়ে যায় এবং এই মাস ভায়োলেন্সে পার্টিসিপেট করে। সুতরাং দুটোই ইকুয়ালি ঘৃণ্য এবং দুটোই ইকুয়ালি ক্রিমিনাল ইনঅ্যাক্টিভিটি। অনেক ধন্যবাদ ডক্টর মিত্র। দেবাশিস দা, এই বিষয়টা নিয়ে তো এত বিশ্লেষণের কোনো অবকাশ নেই, কারণ অবকাশ নেই এই কারণেই যে এই যে বাচ্চাটাকে খুন করেছে, কে খুন করেছে আমরা কেউ জানি না, কনজেকচার চলছে। কিন্তু এমন একটা সমাজে আমরা রয়েছি, সেখানে একটা চিন্তা কাজ করেছে, যেখানে 7 বছরের এরকম একটা বাচ্চাকে খুন করা যেতে পারে। কখনো এই বাচ্চাটা তো এমন কোনো অপরাধ করতে পারে না যেখানে বাচ্চাটাকে খুন করতে হতে পারে। ফলে সমাজে এই কুচিন্তা কতটা গভীরে গেছে আমরা জানি না, যে মানুষজন মারা গেছেন তারা এটা করেছেন কিনা, কিন্তু এটা বোঝা যাচ্ছে সমাজে এমন কোনো খুনি এ সমাজ তৈরি করছে যে 7 বছরের বাচ্চাটাকে খুন করবার চিন্তা করেছে এবং খুনটা করেছে। এটা একটা গভীরভাবে সামাজিক অবক্ষয়ের জায়গা। তার পাশাপাশি একটা বিষয় উঠে আসছে যে প্রতিদিন যেরকমভাবে আইন শৃঙ্খলার জায়গায় মানুষ নিজের মতন করে প্রশাসনটাকে, বিচার ব্যবস্থাটাকে অপব্যবহার করার চেষ্টা করছে। ফলে সেখান থেকে এই বাকি দুজনের ক্ষেত্রে যে রিটালিয়েট করেছে, যেভাবে তাদেরকে আক্রমণ করেছে এবং খুন করেছে, এটাও সমানভাবে দায়ী। আমরা দায়ী সমানভাবে দায়ী এটা বলছি, কিন্তু এটা একটা বিচ্ছিন্ন নয়। সমাজে এমন একটা অস্থিরতা চলছে, সমাজে এমন একটা কুচিন্তা কোথাও ডমিনেট করছে, যে যেখানে এই ধরনের দুটো সাইকোলজির ক্ষেত্রে কিন্তু ক্রিমিনাল সাইকোলজি, সেটা আলটিমেটলি এই ধরনের ইনসিডেন্টকে সামনে নিয়ে আসছে। এটা বিশ্লেষণ নয়, এটা স্বাভাবিকভাবে যে সমাজে আমরা রয়েছি তার একটা ভয়ঙ্কর জায়গা। একেবারে জনসচেতনতার কথা বলা হচ্ছে, এবার অন্যদিকে এটাও উঠে আসছে যে প্রশাসনের উপর আস্থা নেই, তাই সাধারণ মানুষ কোথাও গিয়ে আইন হাতে তুলে নিচ্ছেন। তেহট্টের এই ঘটনায় এখনো পর্যন্ত ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে, তাতে যেটা রয়েছে যে গলায় ফাঁস দিয়ে খুনের পর জলে দেহ ফেলে দেওয়া হয়েছে। তবে এই তেহট্টের ঘটনার পর স্থানীয়রা অর্থাৎ গ্রামবাসীরা তারা কি বলেছেন শুনুন।
মাথায় একটু আঘাত আছে, একটু মানে ভালোই আঘাত আছে, আর নাক দিয়ে রক্ত বেরিয়েছে হালকা, আর চোখের এক সাইড দিয়ে একটু রক্ত বেরিয়েছে। বলবো সবাই তো জানে যে এটাকে মেরে ফেলা হয়েছে। এবার এর আগে শুনেছি নাকি এই ছেলেটাই একবার 3টি বাচ্চা নিয়ে পাচার করুক আর যাই হোক নিয়ে যাচ্ছিল, পলাশি গিয়ে ধরা পড়ে। পলাশিপাড়ার স্কুল থেকে বাচ্চা তুলে পলাশি নিয়ে চলে যায়, ওখানে গিয়ে ধরা পড়ে যায়। হ্যাঁ, ছেলেটা টোটো চালায়, তা ওখান থেকে ধরে নিয়ে এসে পরে সবাই বললো যে ওর মাথায় একটু গন্ডগোল আছে, ওই জন্য ভুলে চলে এসছে, তো ওই কাজে ওকে ছেড়ে দেয়। তারপরে তো এই হ্যাঁ, এতে গ্রামবাসী সবাই ক্ষিপ্ত যে ও ছাড়া কেউ দ্বিতীয়ত হতে পারে না। ওর এর আগেও যখন ও এই কাজে ধরা পড়ে যায় তাহলে সন্দেহমূলক ওই করেছে, ওই জন্য ওর বাড়িঘর সব ভাঙচুর করছে, আগুন ধরিয়ে দিয়েছে। অরিন্দমবাবু, তেহট্টের এই ঘটনায় যারা মূল অভিযুক্ত অর্থাৎ প্রাইম অ্যাকিউজড, তাদের তো গণপিটুনিতে মৃত্যু হয়েছে, তাহলে এবার তদন্ত কিভাবে এগোবে? প্রথম কথা হচ্ছে যে বাচ্চাটাকে মেরেছে আপনি জানবেন, এই যে বললো ব্লাস্টেড পাওয়া গেছে, তাহলে প্লেস অফ অকারেন্স যদি ভালোভাবে অবজার্ভ করা যায় তাহলে সেখানে দেখা যাবে যে কজনের পায়ের ছাপ আছে, ফুটপ্রিন্ট কতজনের আছে, এবং সেখান থেকে বের করতে পারে। এবং আরও মারাত্মক হচ্ছে কি টাওয়ার লোকেশন, তাহলে এটা খুব ইজি হচ্ছে, কিন্তু আমি বলবো ইজি নয়। যতটা ইজি হচ্ছে গিয়ে এই যে লিঞ্চিং করে যাদেরকে মেরেছে, এটাকে যদি আমরা বলে থাকি এবং বিভিন্ন জায়গায় যদি আজকে আমরা মানুষকে যদি আজকে ইন্টারোগেশন করি, স্পষ্ট প্রমাণিত হবে যে কারা কারা মেরেছে। তবে আপনাকে মনে রাখতে হবে এই বাচ্চাটাকে মেরেছে, আমরা বলি এটাকে চান্স উইটনেস। চান্স উইটনেস মানে আপনি জিজ্ঞাসা করলেন, হঠাৎ একটা খবর পেয়ে গেলেন, একজন এসে বলে দিল। এইটা তো রুট। এই রুটের পরে যে ছেলেটি বললো, ভদ্রলোক বললেন যে পাগল বলে ছেলে, যে পাগলের সাথে 3 জন যায় কি করে? আমার মনে হচ্ছে যে না, পাগল নয়, তাহলে নিশ্চয়ই এর পিছনে আরও বড় কাহিনী আছে, এবং দিস ইজ দ্য পার্ট টু ফাইন্ড আউট দ্য অ্যাকচুয়াল রিজন। এবং এটা মোটিভটা কিন্তু একমাত্র পুলিশ বলতে পারবে। মেইন বলে দিয়ে আপনাকে যে টাওয়ার লোকেশন থেকে শুরু করে পুলিশকে ধন্যবাদ জানাই যে আজকে যে সুরথাল রিপোর্টটা করেছে, এই সুরথাল রিপোর্টের উপর বেস করে যে আজকে অটোপসি সার্জন বলেছে শ্বাসরোধ করে, এটা আমি থ্যাঙ্কস জানাই, কারণ বিগত দিনে দেখিনি। এবং এই কেসটা যদি ঠিকমতো ধরতে পারে তাহলে কিন্তু কনভিকশন হবে ইন রিটেলিয়েশন টু দিস এফেক্ট। আজকে যারা মেরেছে, আমি আবার বলছি, এটা মারাত্মক প্রবণতা, এই প্রবণতাটা বন্ধ করা দরকার, কারণ বন্ধ এখনো হয়নি তমান্নার কেসটা। আপনাকে মনে রাখতে হবে যে তমান্নাকে যে এফআইআর নেমড অ্যাকিউজড হয়েছিল, কতজনকে এখন পর্যন্ত পুলিশ ধরতে পেরেছে, কিভাবে মানুষের কাছে একদম একদম আমি এখান থেকে অরিন্দমবাবু আপনার কাছে পরবর্তীতে আসবো আবারও, কিন্তু এখান থেকে আমি যোগাযোগ করেছি মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সৃজিত ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ডক্টর ঘোষ, তেহট্টের এই ঘটনায় দুটো বিষয়, একদিকে ওই বালককে একেবারে যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টে যে গলায় ফাঁস দিয়ে খুনের পর জলে দেহ ফেলে দেওয়া হয়েছে, কিন্তু খুনের কারণ অর্থাৎ মোটিভ এখনো স্পষ্ট নয়। অন্যদিকে গণপিটুনিতে অভিযুক্ত দম্পতিকে মানে একেবারে পিটিয়ে খুন করে দেওয়া হলো। এই পরিস্থিতি কেন হচ্ছে? কোন হাসপাতাল আচিফাচি বলতে হবে না, না আমরা অবশ্যই যোগাযোগের চেষ্টা করব আরও একবার। ডক্টর সৃজিত ঘোষ মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সঙ্গে, আমি পরবর্তীতে আবার কথা বলবো। তবে যে ঘটনা এখনো পর্যন্ত সামনে এসেছে, যেরকম আপনাদের বলছিলাম যে খুনের কারণটা এখনো স্পষ্ট নয়, এই প্রবণতাটা যেটা বলছিলেন দেবাশিস দা আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস দা, বারবার বলছি এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে সাংঘাতিকভাবে চিন্তায় ফেলে। একটা সমাজে চিন্তাটা কোন জায়গায় গিয়ে পৌঁছলে এই বাচ্চাটাকে কেউ মারতে পারে এই পর্যায়ে। এটা বাচ্চাটাকে তো কেউ মেরেছে, এর যে দুজন খুন হয়েছে পরে মার খেয়েছে তারা হতে পারে, অন্য কেউ হতে পারে, কিন্তু এই যে চিন্তাটা আসতে পারে এরকম একটা বাচ্চাকে খুন করা যায়, এইটা একটা সমাজের একদম দেবাশিসদা ঠিক যে কথা বলছেন, যে সামাজিক অবক্ষয়ের কথা বলছেন, যে এইভাবে একজন বাচ্চাকে খুন করা যেতে পারে। আমরা ডক্টর ঘোষের সঙ্গে আবারও যোগাযোগ করেছি। ডক্টর ঘোষ, এই তেহট্টের ঘটনায় দুটো দিক, এই বালককে খুন করা হয়েছে যেটা এখনো পর্যন্ত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট হয়েছে, কিন্তু কারণটা এখনো স্পষ্ট নয়। আর অন্যদিকে এই ঘটনায় অভিযুক্ত যারা ছিলেন তাদেরকে গণপিটুনিতে একেবারে মানে পিটিয়ে গণপিটুনি দিয়ে খুন করা হয়েছে। এই যে পরিস্থিতিটা কেন হচ্ছে? দেখুন, সমাজ খুব অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, আর দ্বিতীয়ত এই ইন্ডিভিজুয়াল যে আমাদের সাইকোলজি আর মব সাইকোলজির মধ্যে একটা পার্থক্য আছে। একটা মানুষ
তার যে চিন্তাভাবনা, তার ভেতরে যে মূল্যবোধ ইত্যাদি, এবং তার চিন্তাভাবনার ভেতরে যে সাজুজ্যতা থাকে, সেগুলো হারিয়ে যায় যখন সেই ইন্ডিভিজুয়াল সাইকোলজিটা মব সাইকোলজির মধ্যে যখন ইন্টিগ্রেটেড হয়ে যায়। তখন আর তার কোনটা ঠিক কোনটা বেঠিক এই চিন্তাটা তার ভেতরে কাজ করে না। সুপার ইগো তখন মানে অনেকটাই যাকে বলে একটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়, সুপার ইগো খুব একটা কাজ করার জায়গা থাকে না, কারণ সব মানুষই একসাথে মিলে একটা বড় ঘটনা ঘটিয়ে ফেলে। পরে হয়তো তারা রিপেন্ট করে, তারা হয়তো মানে অনুতপ্ত হয়, কিন্তু যখন ঘটনাটা ঘটায় তখন সেই রাগ, যে অ্যাগ্রেশন টুয়ার্ডস আদার্স, সেই অ্যাগ্রেশনটা মূলত কাজ করে এবং পরিস্থিতির এই ধরনের একটা শিকার হতে হয় কাউকে। আর যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে সেই ঘটনাটাও খুবই নৃশংস এবং খুব দুঃখের, এবং সেই দুঃখের ঘটনায় মানুষ যেভাবে রিয়্যাক্ট করেছে সেটা খুব মানে জিনিসটা ভালো হয়নি, কিন্তু একটা ক্ষোভ তো কাজ করে, ক্ষোভটা আছড়ে পড়েছে। এবং আমার তাই মনে হয় যে এক্ষেত্রে যে ঘটনাটা না ঘটলেই হতো, যে ঘটনাটা অনাকাঙ্ক্ষিত, সেটা ঘটেছে, আইন তুলে নিয়েছে গ্রামবাসী। অনেক ধন্যবাদ ডক্টর ঘোষ। ডক্টর ঘোষ ঠিক যেরকম বলছিলেন যে সমাজে কোথাও গিয়ে একটা অস্থিরতা চলছে, প্রশাসনের উপর আস্থা হারিয়ে যাচ্ছে মানুষের, তবে এই ঘটনায়, তেহট্টের ঘটনায় তদন্ত কোন পথে এগোয় অবশ্যই আমাদের নজর থাকবে। এখানে এই মুহূর্তের আলোচনা শেষ করছি।